আচ্ছা, তো গতদিন আমরা অ্যাকচুয়ালি আলোচনা করলাম, যেটা আমি জাস্ট একটু ব্যাক থেকে আসি, আমাদের হয়তো অনেকের মনে নাই কোন পর্যন্ত আমি ছিলাম। তো আমরা হলো যে একটা ওয়ান ওয়ে স্ল্যাবকে কিভাবে হলো ডিজাইন করবো এটা নিয়ে ফার্স্টে কথা বলছিলাম, যে কিভাবে অ্যানালাইসিসটা করবো সেই জিনিসটা। এবং তারপরে হলো যে ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে আমরা কতটুকু থিকনেস দিব, যে স্ল্যাবগুলো ডিজাইন করতে যাচ্ছি মিনিমাম, সেটার হলো ডাইমেনশন সম্পর্কে একটা আইডিয়া করছিলাম, যে এটা আসলে সাপোর্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তো আজকে আমরা যখন ডিজাইন করতে যাব, তখন হলো দেখবো যে আসলে কিভাবে এটাই করা যায়, ব্যবহার করা হয় ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময়। আচ্ছা, তো এরপরে আদার্স কিছু ইস্যু আছে যেগুলা কথা বলে তারপরে জন্য আমরা ডিজাইনে যেতে পারবো আসলে। তো প্রথমে হলো আমাদের রিইনফোর্সমেন্ট রেশিও। তো যখন আমরা তোমার বিম ডিজাইন শিখছি, বিম ডিজাইনে আমরা একটা প্যারামিটার দেখছিলাম যে এএস ওভার বিডি, এটাকে জেনারেলি আমরা রো বলতাম। তো বিমের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ম্যাক্সিমাম কতটুকু রো দেওয়া যায় তার একটা বাইন্ডিংস ছিল। এখানেও আমরা সেই একই রো ম্যাক্স যেটা সেটা ব্যবহার করতে পারবো। ইন এডিশন আমাদেরকে এখানে একটা জিনিস বলা হচ্ছে তোমাদের কাছে, যেটা নতুন, যে মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও। যেহেতু কংক্রিট স্ল্যাব একটা মাস কংক্রিট, আসলে বিশাল একটা এরিয়া জুড়ে কংক্রিটের ভলিউম থাকবে, দেখা যাবে যে অনেক সময় তোমাকে শুধু এক ডিরেকশনে ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট দিতে হবে, শুধু এক ডিরেকশনে। যদি আমি চিন্তা করি যে এটা একটা ওয়ান ওয়ে স্ল্যাব, সো থিওরিটিক্যালি আমাকে আদার যে ডিরেকশনটা আছে সেই ডিরেকশনে হয়তো বা রিইনফোর্সমেন্ট প্রয়োজন হবে না ফ্লেক্সারের জন্য। কিন্তু যেহেতু আমার এটা কংক্রিট, এবং কংক্রিটের একটা প্রবলেম হলো যে শ্রিঙ্ক করে এটা, তার মানে যদি আমি উইদাউট রিইনফোর্সমেন্ট কোনো একটা ডিরেকশন রাখি, সেই ডিরেকশনে ক্র্যাকিং চলে আসার একটা সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা ফ্লেক্সারাল যে রিইনফোর্সমেন্ট আছে সেটা তো অবশ্যই দিব, সাথে সাথে কিছু আমরা টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজের রিইনফোর্সমেন্ট দিব। এই যে টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজের রিইনফোর্সমেন্টটা, তার মানে যে ডিরেকশনে আমার লোড ট্রান্সফার হবে না আমি মোটামুটি শিওর, সেই ডিরেকশনেও আমাকে কিছুটা রিইনফোর্সমেন্ট দিতে হবে। তো এই রিইনফোর্সমেন্ট যেটা টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ, সেটাকে আমরা মিনিমাম রিইনফোর্সমেন্ট বলতেছি। তাহলে মিনিমাম ratios of temperature and shrinkage reinforcement in slab based on the gross concrete area। এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, যেটা গ্রস কনক্রিট এরিয়ার সাপেক্ষে তোমাকে রেশিও গুলো বলা আছে। তাহলে রেশিওটা কি? এই রেশিওটা রোর মতো এই জিনিসটা, বাট এটা এএস ডিভাইডেড বিটি হবে, যেহেতু বলছে গ্রস কনক্রিট এরিয়া, এখানে ছিল ডি, তার মানে ইফেক্টিভ, সেটা দিয়ে আমরা জেনারেলি রো বলি। বাট এখানে যেই ইনফরমেশনটা দেওয়া আছে সেটা গ্রস কনক্রিট এরিয়ার রেসপেক্টে বলা আছে। তার মানে ধরো এ এস বাই বিটি, এটা একটু ধরে দেওয়া, এটা কন্ডিশন আমি পরে আসতেছি, যে একটা ফ্যাক্টর দেওয়া আছে 0.0020, তার মানে এ এস এর পরিমাণ হবে 0.0020 বি ইন্টু টি। তাহলে এই যে রেশিওটা, এই রেশিওটাই মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও, যেটা আমাদের প্রয়োজন হবে। যাই হোক, এখন আমরা আসি যে আমাদের মেইনলি কথাতে ফ্যাক্টর গুলো আমরা কখন কোন টার্মে কিভাবে ইউজ করবো। বলা হচ্ছে যদি আমাদের 40 অথবা 50 গ্রেডের রিইনফোর্সমেন্ট থাকে, সেই ক্ষেত্রে 0.0020। তার মানে এখানে রেশিও বলতে আমরা যেটা বুঝতে পারতেছি যে রেশিওটা হলো এএস ওভার বিটি, টোটাল থিকনেস অথবা অফ স্ল্যাব। তাহলে এটা 40 বা 50 গ্রেডের ক্ষেত্রে এটা। আর যদি 60 গ্রেড হয়, 60 গ্রেডের ক্ষেত্রে 0.0018, এটা তার রেশিও। আর যদি এরকম হয় যে আমাদের রিইনফোর্সমেন্টটা 60 গ্রেডের চেয়ে বেশি হয়, তার মানে ধরো তোমার 72.5 গ্রেড হতে পারে, এরকম গ্রেড হলে এই ইকুয়েশনটা ব্যবহার করতে হবে, যে 0.0018
মাল্টিপ্লাইড হচ্ছিল 60,000 ডিভাইডেড হচ্ছিল FY, তাহলে FY টা হবে হচ্ছিল PSI। এই ফর্মুলা ইউজ করে আমরা এই ফ্যাক্টরটাকে বের করতে পারবো। তো আমাদের এই দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যে 60 গ্রেডের জন্য 0.0018 আর 40 বা 50 গ্রেডের জন্য 0020, এই দুইটা জিনিস আপাতত মাথায় রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ বলো। 36 গ্রেডের জন্য কি 0020 থাকবে? কার জন্য? 36 গ্রেডের জন্য 36 গ্রেড বলতে কি বোঝাচ্ছ সেটা আমাকে একটু বলতে হবে। 72 থাকে না স্যার? আচ্ছা, আমি একটু আমার সাউন্ডটা বাড়াইনি, একটু ওয়েট করো, ভয়েসটা বাকিরা কি ওর ভয়েস শুনতে পাচ্ছ? স্যার বলতেছিলাম মানে 36 50 60 এভাবে থাকে না স্যার আমাদের স্কুলের গ্রাজুয়েশনটা? এখানে আসলে একটা কনফিউশন তোমার কাছে হয়তো। 36 গ্রেড কি ওইভাবে আসলে অ্যাভেলেবেল আছে? স্যার মানে 36 কেএসআই দিয়ে স্যার মানে আমরা যখন স্ট্রাকচার ল্যাব গুলো করেছি স্যার ওখানে স্কিল কিরকম ছিল? তোমার 36 থাকার কথা না, 40 থাকার কথা। জেনারেলি গ্রেড হচ্ছে না, আমরা 40 আর কেএসআই বা আমরা 50 36 কেএসআই কেএসআই দিয়েই করেছি স্যার, ইয়েতে স্যার স্ট্রাকচার ল্যাবে স্যার। স্ট্রাকচার ল্যাবে। আচ্ছা, তুমি কি A36 এর কথা বলতেছো? স্টিলটা কি এরকম ছিল A36? ইয়েস স্যার। আচ্ছা, বুঝতে পারছি। A36 এর ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে, যে স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি ইউজ করে এটাকে A36 বলা হয়। ঠিক আছে, ফ্যাক্টর অফ সেফটি ইউজ করে। সো সেটা মূলত হয়তো বা 40 গ্রেডের স্টিল, বাট ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ওটাকে A36 বলা হয়। ইল্ড স্ট্রেসটাকে আর কমায় নিয়ে আসা হয় স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে। ঠিক আছে, বাট আমাদের আরসিসির ক্ষেত্রে যেটা হবে, আরসিসির ক্ষেত্রে আমরা জেনারেলি 40 গ্রেড 50 গ্রেডটা অত বেশি ইউজ করা হয় না। 40 গ্রেড এখন খুব একটা পাওয়া যায় না। বেসিক্যালি 60 গ্রেডটাই আমাদের নর্মালি ইউজ করতে হয়। মিনিমাম আমরা 60 গ্রেডটা ইউজ করি। 40 গ্রেডটা জেনারেলি হচ্ছে তোমার শেয়ার রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে বেশি ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, বাট A36 যেটা বলতেছো, 36টা আসলে আরসিসি তে খুব একটা ওইভাবে ইউজ করা হয় না। বলা হয় না যে A36 স্টিল। A36 স্টিল এটা হচ্ছে স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে তোমরা যেটা হয়তো বা দেখছো। আচ্ছা, তো যাই হোক, আমাদের এই ফ্যাক্টর গুলো হচ্ছে আরসিসির ক্ষেত্রে শুধু আমরা ইউজ করতে পারবো। তো এখানে এসিআই যে রিকমেন্ডেড ভ্যালু আছে সেটা 40 এবং 50 গ্রেডের জন্য বলা আছে। A36 এর জন্য ওইভাবে হয়তো বা স্পেসিফিক্যালি বলা থাকবে না, যদি 36 কেএসআই তোমরা ইল্ড বলে থাকো আর কি, উইদাউট ফ্যাক্টর অফ সেফটি। আচ্ছা, এখন এখানে আরো কিছু জিনিস আছে, যে আমাদের এসিআই কোড প্লাস হচ্ছে আমাদের বাংলাদেশের যে ন্যাশনাল বিল্ডিং কোড আছে। তো এখানে বিএনবিসি 2020-তে আমাদের কিছু স্পেসিং এর লিমিটেশন দেওয়া থাকে। তো আমরা যে বললাম যে রিইনফোর্সমেন্ট দিব এইভাবে দুই ডিরেকশনে দিব। সো দুই ডিরেকশনে দিতে গেলে ম্যাক্সিমাম স্পেসিং শেয়ারের জন্য যেরকম আমরা ম্যাক্সিমাম স্পেসিং দেখছি, এই ক্ষেত্রেও ম্যাক্সিমাম স্পেসিংটা হচ্ছে একটা ডিফল্ট দেওয়া আছে, যে নট মোর দ্যান 3 টাইমস অফ ওয়াল অর স্ল্যাব থিকনেস। সো শেয়ার ওয়ালের ক্ষেত্রে একই জিনিস, এই কারণে ওয়াল বলা আছে। সো 3 টাইমস থিকনেস অর 450 মিলিমিটার, তার মানে স্ল্যাব থিকনেসের 3 গুণের চেয়ে বেশি হতে পারবে না, বা এখানে হচ্ছে 18 ইঞ্চির চেয়ে বেশি হতে পারবে না। সো এটা হচ্ছে ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে, এবং এটা ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে। আচ্ছা, আর যে টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট দিব, ওইটা বলা হচ্ছিল 5 টাইমস অফ থিকনেস, তার মানে 5H এর চেয়ে বড় হতে পারবে না এবং 18 এর চেয়ে বড় হতে পারবে না। তো আমরা বেসিক্যালি সবসময় চেক দিব এটা ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্টের যে চেকটা, কারণ এটা 3H যদি গভর্ন করে তাহলে এটা অবশ্যই 5H এর চেয়ে ছোট হবে। সো এটা চেক দিলেই মোটামুটি আমাদের এটা অটোমেটিক কভার হয়ে যাবে। তো এই জিনিসটাও আমাদের হচ্ছিল যখন ম্যাথ করব তখন কাজে লাগবে, যে কিভাবে কি করা যায়। আচ্ছা, আমাদের রিইনফোর্সমেন্ট অলরেডি আমি বললাম, তারপরে এখানে জাস্ট আমি একটা স্লাইড রাখছি তোমাদের বোঝানোর জন্য, যে যখন তোমরা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করার সময় দেখবা যে যেই ডিরেকশনে তোমার লোড ট্রান্সফার হবে, দ্যাটস মিন এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট, লোডের ডিস্ট্রিবিউশনটা এই ডিরেকশনে হবে ওয়ান ওয়ে, যেটা তার পারপেন্ডিকুলার ডিরেকশনে হয়তো বা কিছু থাকবে না। তো যে ডিরেকশনে লোড ট্রান্সফার হবে সেই ডিরেকশনে হচ্ছিল আমরা মোমেন্ট স্টিল যেটাকে বলা হচ্ছে, তার মানে ফ্লেক্সারাল স্টিল, সেটাকে দিব। আর তার পারপেন্ডিকুলার ডিরেকশনে, যেটা এখানে তুমি ডট হিসেবে দেখতে পাচ্ছ, সেটাকে টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ
রিইনফোর্সমেন্ট, বা এটাকে অনেক সময় আমরা ডিস্ট্রিবিউশন স্টিলও বলে থাকি। এটা হচ্ছিল টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ। এটা আমাকে দিতে হবে। এটা গেল সিম্পলি সাপোর্টেড যদি হয়, আর যদি কন্টিনিউয়াস হয় সেই ক্ষেত্রে বুঝতে পারতেছো যে বিমের মতোই নিচে পজিটিভ রিইনফোর্সমেন্ট, উপরে নেগেটিভ রিইনফোর্সমেন্ট প্লাস এই যে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছিল আমাদের টেম্পারেচার শ্রিঙ্কেজের যে রিইনফোর্সমেন্ট, সেটা এই 2 লেয়ারেও দেওয়া যায়। যেমন এখানে 1 লেয়ারে আছে, এখানে আবার 2 লেয়ারেও দেওয়া যায়। তার মানে টপ বটমেও দেওয়া যায়, শুধু হচ্ছিল বটমেও দেওয়া যায়, দুই দিকেই দেওয়া যায়। আর একটা প্র্যাকটিস হতে পারে যেটা আমরা বিমের ক্ষেত্রে আলোচনা করছি, যে ক্র্যাঙ্ক হিসাবে দেওয়া যায়, যে পজিটিভ রিইনফোর্সমেন্ট গুলো নিচে থাকবে আর কিছু কিছু জায়গায় অল্টারনেটিভলি দেখা যাবে যে পজিটিভ রিইনফোর্সমেন্টটাকে ক্র্যাঙ্ক করে উপরে নিয়ে আসা হচ্ছে। সো এটাও পসিবল। তো এই পজিটিভ রিইনফোর্সমেন্ট ক্র্যাঙ্ক বার, পজিটিভ রিইনফোর্সমেন্ট ক্র্যাঙ্ক বার, সো এইভাবে অল্টারনেট করে দেওয়া যাবে। সো এটাকে আমরা বলি হচ্ছিল অল্টারনেটলি ক্র্যাঙ্ক বার। তো নিচের যে পজিটিভ বারটাকে উপরে নিয়ে আসলাম, এটা তো নেগেটিভ বার হিসাবে কাজ করবে, কিন্তু এটা যদি এডিকুয়েট তো সবসময় হবে এটা ঠিক না। পজিটিভ রিইনফোর্সমেন্ট নেগেটিভ রিইনফোর্সমেন্ট ভিন্ন লাগতেই পারে। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, যে এই যে ক্র্যাঙ্ক বার গুলো আছে, এই ক্র্যাঙ্ক বারের মাঝখানে মাঝখানে আরো কিছু নেগেটিভ রিইনফোর্সমেন্ট দিই, যেটাকে আমরা বলি হচ্ছিল এক্সট্রা টপ। মানে এখানে 3 টাইপের রিইনফোর্সমেন্ট থাকতে পারে। একটা হচ্ছে হলো স্ট্রেইট বার, যেটা শুধু পজিটিভ রিইনফোর্সমেন্ট, আর একটা হতে পারে ক্র্যাঙ্ক বার, সেটা পজিটিভ হিসাবেও কাজ করবে মাঝখানে, নেগেটিভ হিসাবে সাইডে কাজ করবে, সেটাকে ক্র্যাঙ্ক বার বলতেছে। আর থাকতে পারে এক্সট্রা টপ। এটা হচ্ছে শুধু ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট। বাই ডিফল্ট এখানে যেটা ধরতে হবে যে আমাদের এই ডিরেকশনে কি থাকবে, টেম্পারেচার আর শ্রিঙ্কেজের রিইনফোর্সমেন্ট থাকতে পারে যদি এটা ওয়ান ওয়ে স্ল্যাব। তো এইগুলাই হচ্ছিল মোটামুটি কনফিগারেশন, যে কিভাবে আমরা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি। তার মানে দুইটা রিইনফোর্সমেন্ট ফিক্সড, একটা হচ্ছিল ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট আর একটা হচ্ছিল টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট। সো এই দুই টাইপের রিইনফোর্সমেন্টে আমাদের আসলে একটা স্ল্যাব যখন ডিজাইন করতে যাব সেই ক্ষেত্রে প্রয়োজন হবে। তো এটারই ডিজাইনটা আমরা এখানে শিখব। আচ্ছা, এখন আমরা হচ্ছে হলো একটা ছোট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব, যেটা দিয়ে আমাদের কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়। তো কোশ্চেন পাওয়ার পরে তোমাদের অনেকের মধ্যে একটা প্রবণতা আমি খেয়াল করলাম, ক্লাস টেস্টের যে পরীক্ষা দিচ্ছে তার উপর ডিপেন্ড করে তোমরা কোশ্চেন ঠিক মতো পড়ো না। কোশ্চেন না পড়ে, কন্ডিশন না বুঝে আরসিসি আসলে ডিজাইনও করা যায় না। যদি প্রশ্ন হিসাবে চিন্তা করো, সেটা কোশ্চেনে অ্যান্সারও দেওয়া যায় না। সো সবসময় ভালো করে পড়ে দেন অ্যান্সার করবো। তো এখানে দেখো বলতেছে যে a reinforced concrete slab is built integrally with its support and consists of two equal span. So এই যে একটা লাইন, তুমি যদি এটার মিনিং না বুঝো তাহলে তোমার পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। কিভাবে আমি পরে আসবো। Each with a clear span of 15 feet. So clear span বলা আছে, not span. Clear span of 15 feet. The service live load বলা হচ্ছে যে 100 psf and 400 psi concrete is specified for use with steel with a yield stress equal to 60,000 psi. Design the slab following the provision of ACI code. আমি এখানে যে জিনিসগুলা আন্ডারলাইন করে রাখছি সেগুলো ভালো করে দেখো। ফার্স্টে বলতেছে বিল্ট ইন্টিগ্রালি উইথ সাপোর্টস, তার মানে এই যে স্ল্যাবটা আছে, এই স্ল্যাবটা আমাকে ফার্স্টে চিন্তা করতে হবে যে কোন ডিরেকশন থেকে কোন ডিরেকশনে কি যাচ্ছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে হলো ইকুয়ালি তাদের স্প্যান গুলো আছে এবং তারা হচ্ছিল এরকম বিমের উপরে সাপোর্টেড অবস্থা আছে, এবং এটা জেনারেলি বুঝতে পারতেছে যে ওয়ান ওয়ে কন্ডিশন হিসাবে বলা আছে, যদিও বিম চারদিকে আঁকা আছে, বাট এটা অ্যাকচুয়ালি ওয়ান ওয়ে হিসাবেই ডিজাইন করতে বলা হয়েছে। আচ্ছা, এখন এই যে বিল্ট ইন্টিগ্রালি এই জিনিসটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে হলো যে যখন তোমার এই এখানে ধরো বিম যেটা আছে, এই যে বিমটা,
এই বিমটা এবং স্ল্যাবটা একই সাথে কাস্টিং করা হচ্ছে। এটার মিনিং হচ্ছে এইটা। তার মানে এটা কোনো সিম্পল সাপোর্ট হিসাবে কাজ করবে না, এটা একটা ফিক্সড সাপোর্ট হিসাবে কাজ করবে। তার মানে এই জায়গাতে আমরা যদি চিন্তা করি, এখানে আসলে একটা ফিক্সড সাপোর্টের মতো কাজ করবে। একইভাবে এখানে হচ্ছে ফিক্সড সাপোর্ট হিসাবে কাজ করবে। আর যদি আমি বলে দিতাম যে এটা একটা আসলে ম্যাসোনারি ওয়াল বা ব্রিক ওয়াল, তার উপরে একটা স্ল্যাব আছে, যদি এরকম বলে দিতাম, তখন সিচুয়েশনটা ভিন্ন হয়ে যেত। তখন বলা হতো যে এটা একটা সিম্পলি সাপোর্টেড হবে। আমি যদি সেই কন্ডিশনটা ড্র করতে যাই, তাহলে একটা ধরো একটা ম্যাসোনারি ওয়াল, তার উপরে একটা স্ল্যাব আছে, তার মানে এই স্ল্যাবের সাথে ম্যাসোনারি ওয়ালের কিন্তু কোনো কানেকশন নাই, জাস্ট রেস্ট করে আছে এখানে, তখন এটা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড হবে। সো সাপোর্ট কন্ডিশন কি আছে সেটা বুঝতে হবে। এটা হচ্ছে সিম্পলি সাপোর্ট, বাট এখানে যেহেতু বিল্ট ইন্টিগ্রালি বলা আছে উইথ সাপোর্ট, এটার অর্থ হচ্ছে এটা একটা ফিক্সড সাপোর্ট। আচ্ছা, তার মানে ইকুয়াল স্প্যান আছে, এটা আমাদের পরে কাজে লাগবে। আর ক্লিয়ার স্প্যান বলা আছে 15 ফিট। আর ইল্ড স্ট্রেস হচ্ছে 60,000 পিএসআই। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের কি কি জানা আছে কি কি জানা নাই সেটা দেখতে হবে। দেখো, এই পার্টিকুলার ম্যাথটার ক্ষেত্রে তার কিন্তু উইডথ কত হবে এটা কিছু বলা নাই, কারণ এটা আসলে লাগবে না, সেই কারণে বলা নাই। বাট আমি দিয়ে দিলেও তোমাদের আসলে এটা কাজে লাগবে না ওইভাবে। আচ্ছা, তো এইটা দেওয়া নাই। তারপর হচ্ছে লাইভ লোডটা দেওয়া আছে, ডেড লোড কতটুকু সেটা আসলে গিভেন নাই। তাহলে ডেড লোড বের করতে হলে এটার আমার থিকনেস লাগবে, তার মানে স্ল্যাবের থিকনেস সেটাও মিসিং। স্ল্যাবের থিকনেসটাও আমরা জানি না। যেহেতু স্ল্যাবের থিকনেস আমাদের জানা নাই, আমরা যেটা করব, মিনিমাম স্ল্যাব থিকনেস যেটা সেটা হচ্ছে অ্যাসিউম করে নেব। আচ্ছা, অ্যাসিউম করার সময় আমাদেরকে যে টেবিলটা আমরা আগে ব্যবহার করে আসছিলাম, দেখে আসছিলাম, সেখানে চলে যাব। তাহলে এখন আমাকে বলো যে এই যে কন্ডিশনগুলা, কোন কন্ডিশনটার সাথে আমাদের কন্ডিশনটা ম্যাচ করে। আমি একটু স্ল্যাবটা এখানে ড্র করে রাখতেছি, বলো একজন একটু বলো। কিরকম ছিল বলো, তোমাদের একজন একটু বলো যে কোন টাইপের স্ল্যাব হবে এটা। এদিকে লোড ডিরেকশন। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার। বলো, ভুল হোক সমস্যা নাই, ভুল না হলে শিখতে পারবো না। এখানে সিম্পলি সাপোর্টেড আছে, ওয়ান ইন্ট কন্টিনিউয়াস আছে, টু এন্ডস কন্টিনিউয়াস স্যার। টু ইন্ট কন্টিনিউয়াস। ইয়েস কিভাবে বলবো টু ইন্ট কন্টিনিউয়াস? বলো। স্যার, এটা তো ওই যে স্যার বলেছিলেন মানে একসাথে কাস্টিং করা আছে, তো ওই হিসাব করলে তো মানে সিম্পলি সাপোর্টেড হচ্ছে না স্যার। এটা এটা বাদ গেল। তো আর স্যার এটা যেহেতু মানে দুই পাশে এক্সটেন্ড করছে স্যার, এই হিসাবে আর কি টু এন্ড কন্টিনিউয়াস। ঠিক আছে, ধরলাম। তারপর আচ্ছা, এটা গেল একটা কন্ডিশন তুমি বললা। আর কারোর মনে কোনো কোশ্চেন বা অন্য কোনো কিছু আসলে বলো। ভুল হলে কোনো সমস্যা নাই, বারবার বলতেছি একটা জিনিস এই কারণে যাতে তোমাদের মাথায় তেমন কোনো হেসিটেশন ফিল না করো আর কি। আচ্ছা, এখানে সবসময় যেটা চেষ্টা করবা, তুমি যেটা বললা সেটা অবশ্যই কারেক্ট, তুমি যেভাবে বলছো। আমি তোমাদেরকে ইজি করে দেওয়ার জন্য আরেকভাবে একটু বলি। এটার উপর যদি লোড অ্যাপ্লাই করি, এটার মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে? সিম্পলি সাপোর্টেড এরকম হয়, তাই না? একটু কথাবার্তা বলো। ইয়েস স্যার। আচ্ছা, এইটার যদি সিম্পলি সাপোর্টেড, এইদিকেও সিম্পলি সাপোর্টেড, এদিকেও সিম্পলি সাপোর্টেড, বুঝতেই পারতেছো হ্যাচ দেখে। এইটার মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে? এখানে তো জিরো মোমেন্ট হবে, বাট এখানে যেহেতু কন্টিনিউয়াস আছে, তার মানে এখানে হচ্ছে একটা নেগেটিভ মোমেন্ট থাকবে। আবার এটা যেহেতু দুই দিকেই কন্টিনিউয়াস, বোঝা যাচ্ছে যে এটা আসলে কেমন হবে, দুই দিকেই নেগেটিভ। নেগেটিভ মোমেন্ট আসবে। আর এটার ক্ষেত্রে কি হবে? সো এদিকে এই ধরনের মোমেন্ট আসবে।
তো এখানে আসলে সবসময় যেটা খেয়াল করবা যে কন্টিনিউটি বলতে আসলে এইভাবে ঠিক ছবির মতো কন্টিনিউ করবে জিনিসটা এরকম না, মোমেন্ট আসতেছে কিনা। ধরো এইটার উপরে যদি এখন আমি চিন্তা করি যে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন আসবে, বলতে পারবো কেমন আসবে? যেহেতু ফিক্সড বলা হচ্ছে তার মানে এখানে নেগেটিভ আসবে, নেগেটিভ আসবে, আর এখানেও নেগেটিভ আসবে, এখানে নেগেটিভ আসবে। এখন দেখো তো যে কোনটার সাথে আসলে ম্যাচ করে। টু এন্ডস কন্টিনিউয়াস। তার মানে টু ওয়ে কন্টিনিউয়াস। সো আমি ব্যক্তিগতভাবে টু ইন্ট কন্টিনিউয়াস এইভাবে আসলে জিনিসটাকে বুঝতে চাই না বা বুঝাতে চাই না, এই কারণে যে এটা একটু কনফিউশন ক্রিয়েট করে। বাট তুমি যদি মোমেন্ট ডায়াগ্রাম থেকে জিনিসটাকে বোঝার চেষ্টা করো সেটা সবচেয়ে ইজি হয় তোমার জন্য। তার মানে আমাদের এটা হচ্ছে হলো টু ইন্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের both in continuous এর যে কন্ডিশনটা আছে L/28 সেটাই হচ্ছে গভর্নিং আসলে এখানে। আচ্ছা, তাহলে এলটা কি জিনিস আমরা আবারও দেখে নিই। এলটা হচ্ছে হলো সাপোর্টের এইচ থেকে সাপোর্টের এইচ পর্যন্ত বা ফেস পর্যন্ত যে ডিসটেন্সটা। তাহলে আমরা এখানে চলে যাই এখন। তার মানে আমরা হচ্ছে এখানে L/28 এটা হচ্ছে আমাদের মিনিমাম স্ল্যাব থিকনেস। তাহলে 15 ফিট হচ্ছে আমাদের ক্লিয়ার ডিসটেন্স বলা হচ্ছে কে। আচ্ছা, একটা মিনিট একটু হোল্ড করো। সরি। আচ্ছা, এখন তাহলে আমাদের যেটা এখন করতে হবে যে আমাদের থিকনেসটা বের করতে হবে। তো আমরা স্প্যান জানি 15x12/28, এটা হচ্ছে 6.4 ইঞ্চ। তো আমরা এর আগের দিন কথা বলে আসছিলাম যে আমরা আপার 0.5 এ হচ্ছে এটাকে রাউন্ডিং করবো। তার মানে 6.5 ইঞ্চি হলো আমাদের থিকনেস। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লোড কতটুকু, এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কতটুকু। সেটার জন্য একটা ডেড লোড কম্পোনেন্ট হবে, একটা হচ্ছে লাইভ লোড কম্পোনেন্ট। তো 1.2 ডেড লোড, 1.6 হচ্ছে লাইভ লোড। তো লাইভ লোডটা আমাদের গিভেন ছিল অলরেডি যে 100 পিএসএফ হচ্ছিল এখানে। এখন এখানে ডেড লোড কতটুকু, স্ল্যাবের ডেড লোড যেহেতু তোমরা এর আগে হয়তো বা করো নাই, জেনারেলি স্ল্যাবের ক্ষেত্রে ডেড লোড হবে হচ্ছে হলো যে আমার যে থিকনেসটা আমি পাবো, থিকনেস হলো ইঞ্চিতে যদি থাকে ডিভাইডেড 12 মাল্টিপ্লাইড হচ্ছে হলো আমার ইউনিট ওয়েট অফ কনক্রিট, তার মানে 150। তাহলে থিকনেস ইনটু হচ্ছে হলো ইউনিট ওয়েট দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি এটাকে যে ভ্যালুটা পাবো সেটা পাবো হচ্ছে হলো পার স্কোয়ার ফিটে তার লোডটা। তো সেটা এখানে করা আছে, দেখো 6.5 ডিভাইডেড 12 মাল্টিপ্লাইড হচ্ছে 150। তাহলে 150টা হলো কনক্রিটের ইউনিট ওয়েট, আর টি যেটা আছে সেটা হলো 6.5, তার মানে স্ল্যাব থিকনেস। তো এটা আমরা এখন জাস্ট খুব সিম্পল ভাবে ক্যালকুলেট করতে পারবো। 1.6 ইনটু 100, 100টা হচ্ছে লাইভ লোড। তাহলে আমাদের 257 পিএসএফ এর মতো এখানে লোড আসতেছে। তো এখানে আমি একটু পজ দেই। এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন টোটাল ফ্যাক্টর লোড যখন বের হয়ে যাবে আমাদের তখন কাজ করতে হবে হলো তার মোমেন্ট কত সেটা নিয়ে। মোমেন্ট যদি তোমরা বের করতে চাও, তোমাদের মোমেন্ট কোএফিসিয়েন্ট কি পড়ছো এই পর্যন্ত? স্ট্রাকচারের কোনো পড়ছো? একটু কথাবার্তা বলতে হবে। পড়ো নাই? শিওর? 3132 তো স্ট্রাকচারের কোর্সে মোমেন্ট কোএফিসিয়েন্ট গুলো পড়ানোর কথা বলতে হয়। আচ্ছা, যাই হোক, জেনারেলি আমাদের এসিআই কোড অনুযায়ী আমাদের যদি এরকম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে কোনো বিমের উপরে, এটা বিমের জন্য বেসিক্যালি। তো বিমের ক্ষেত্রে আমরা যদি দেখি যে সিম্পলি সাপোর্টেড এর ক্ষেত্রে তার বেন্ডিং মোমেন্ট এরকম হয়, 2 ইঞ্চ যদি ফিক্স থাকে তাহলে এরকম ফিক্সড হয়। এখন এইটাকে আসলে আমরা কিভাবে আসলে প্রকাশ করতে পারি যে এখানে মোমেন্ট কতটুকু হবে, এখানে কতটুকু হবে, এখানে কতটুকু হবে। তো আমরা যেটা ফিক্সড সাপোর্ট সেটা হয়তো মুখস্থ জানি না, বাট সিম্পলি সাপোর্টটা আমরা জানি যে WL²/8, এটা আমরা মোটামুটি সবাই জানি। তো এই যে WL² ডিভাইডেড 8,
এই একই ফরম্যাটে যদি অলমোস্ট ইকুয়াল স্প্যান হয় আর যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, বিভিন্ন কন্ডিশনের জন্য মোমেন্টের ভ্যালু কত হবে সেটা বলা হচ্ছে। যে ফার্স্টে হচ্ছিল ডিসকন্টিনিউড ইন্ট আনরিস্ট্রেইনড অবস্থায় যদি থাকে, তার মানে এখানে যদি একটা ম্যাসোনারি ওয়াল থাকতো যেটার উপর জাস্ট স্ল্যাবটা রেস্ট করে আছে, তাহলে এই পয়েন্টের মোমেন্ট হতো 0, যেহেতু সে রেজিস্ট করতে পারতেছে না। আর এই জায়গার যে মোমেন্ট সেটা একইভাবে যদি আনরেস্ট্রেইনড হয়, তো মানে স্বাভাবিকভাবে এখানে কি হবে, 0 হবে না নেগেটিভ হবে? নেগেটিভ। নেগেটিভ হওয়ার কথা। সো নেগেটিভটা হচ্ছিল এখানে দেওয়া নাই, বাট এটা 1/9 হওয়ার কথা। আচ্ছা, আর পজিটিভটা হচ্ছিল WL²/11 হবে। আচ্ছা, একইভাবে যদি স্প্যান্ড্রেল হয়, স্প্যান্ড্রেল হলে হচ্ছিল WL²/24, WL²/14 পজিটিভ মোমেন্ট, আর WL²/9 হচ্ছে হলো ইন্টেরিয়র নেগেটিভ। সো এই জিনিসগুলাকে একটু নামগুলো এখন থেকে মাথায় নিয়ে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে হলো ইন্টেরিয়র নেগেটিভ, এই জায়গাটাকে বলতেছি এক্সটেরিয়র নেগেটিভ, আর এটা হচ্ছে হলো জাস্ট পজিটিভ। তাহলে এক্সটেরিয়র নেগেটিভ মোমেন্ট, ইন্টেরিয়র নেগেটিভ মোমেন্ট, পজিটিভ মোমেন্ট। তো এই যে কোএফিসিয়েন্ট গুলো দেওয়া আছে সেটা আমরা আসলে এখানে ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে একটা ইন্ট স্প্যানের ক্ষেত্রে। তাহলে দেখো এখানে যে কিন্তু আর জিনিসটা কন্টিনিউ করতেছে না, এটা হচ্ছে একটা ইন্ট স্প্যান, আর এটা হচ্ছে মাঝখানে আরেকটা স্প্যান, এটা আবার এই দিকটা এসে শেষ হয়ে গেছে ইন্ট। তার মানে এরকম দুইটা স্প্যানের যদি থাকে সেটার ক্ষেত্রে কোএফিসিয়েন্ট গুলো মোটামুটি দেখো যে সিমেট্রিক আসলে, এখানেও 24, এখানেও 24, এখানে 16, এখানেও 16। আমরা এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে এটাই ব্যবহার করতে পারবো। এখন আমাদের দেখতে হবে যে আসলে এটার সাথে তিনটা কন্ডিশন আছে, কোন কন্ডিশনটা আসলে ম্যাচ করতেছে। তাহলে ডিসকন্টিনিউয়াস ইন্ট রিস্ট্রেইনড এটা হচ্ছে না, বুঝতেই পারতেছি, যেহেতু বলা হচ্ছে যে বিল্ড ইন্টিগ্রালি, এটা কোনো কলামের কথাও বলা নাই, তার মানে কলামও হচ্ছে না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে তাহলে কার সাথে ম্যাচ করতেছে। একটা হচ্ছে আছেই আমাদের অপশন যে স্প্যান্ড্রেল। স্প্যান্ড্রেল কি জিনিস? স্প্যান্ড্রেল বলতে আসলে জেনারেলি বিমকে বোঝায়, বিমকে অনেক সময় স্প্যান্ড্রেল বলা হয়। তার মানে এটা হচ্ছে বিম সাপোর্টেড। তাহলে বিম সাপোর্টেড হলে আমাদের ইকুয়েশনের এই যে জিনিসগুলো কোএফিসিয়েন্ট গুলো ইউজ করতে হবে, যে WL²/24 ডিভাইডেড 24, WL²/14 এবং WL²/9। সো এই যে তিন জায়গার মুভমেন্ট, এই জায়গায়, এই জায়গায়, এইখানের মুভমেন্ট একইভাবে, এই জায়গার এবং এই জায়গার মুভমেন্টও একই হবে। এই মুভমেন্টে আমাদেরকে ব্যবহার করতে হবে। সেটাই আবার এখানে সরাসরি করা আছে, যে এট মিড স্প্যান যদি চিন্তা করি, তার মানে মিড স্প্যান হচ্ছে হলো WL²/14, তাহলে WU আমরা অলরেডি বের করা আছে, WL²/15। এখন L কত হবে? L হচ্ছে আমাদের 15 ফিট, ঠিক আছে? তাহলে WL²/15। তো এখানে আমরা যখন এরকম পার ফিট কি বলে পিএসএফ এ লোড নিব, এটার মোমেন্টের ইউনিটটা আসবে হচ্ছে কি ফিট পার ফিট, কারণ আমরা এর আগে বলে আসছিলাম যে আমরা যখন অ্যানালাইসিস করব তখন একটা ইউনিট স্ট্রিপ ধরে চিন্তা করব, একটা ইউনিট বা স্ট্রিপ ধরে আমরা হচ্ছে এইখানের মোমেন্টটা কতটুকু সেটা ব্যবহার করব। এখন এটা যেহেতু বিমের ক্ষেত্রে ইউজ করার জন্য আসলে এই কোএফিসিয়েন্ট গুলো দেওয়া, আমরা এটাকে একটা 12 ইঞ্চি বা 1 ফিটের স্ট্রিপ ধরে নিলাম। তাহলে এটা আসবে কি ফিট পার ফিট। পার ফিট কেন? পার ফিট হচ্ছে প্রতি ইউনিট স্ট্রিপের জন্য এরকম মোমেন্ট আসবে। তার মানে এরকম যদি কথার কথা 10টা স্ট্রিপ আমি এখানে ভাগ করতে পারি বা 5টা স্ট্রিপে ভাগ করতে পারি, প্রতিটা স্ট্রিপে হচ্ছে এই পরিমাণ মোমেন্ট আসবে, সেটাই আসলে ইন্ডিকেট করতেছে। আচ্ছা, তাহলে আমরা একটু এখন কুইকলি আগাতে পারবো। তাহলে এক্সটেরিয়র নেগেটিভ যেটা, সেটা হচ্ছে WL²/24, যেটা ইন্টেরিয়র নেগেটিভ সেটা হচ্ছে WL²/9। তাহলে আমি প্রতিটা জায়গার মোমেন্ট জানতে পারলাম। তাহলে এটার অর্থ কি, যে আমার মিড স্প্যানে হচ্ছিল এই জায়গাতে 4.14 কি ফিট মোমেন্ট লাগবে বা মোমেন্ট আসবে। এখানে এক্সটেরিয়রে আসবে 2.14, ইন্টেরিয়রে আসবে হচ্ছে 6.43, এবং এখানে অটোমেটিক এটাই আসবে। সো 4.14 আর এখানে হচ্ছে 2.14, দ্যাটস ইট। তাহলে এই মোমেন্টের জন্য তুমি যদি বিম ডিজাইন করতে পারো,
এখন স্ল্যাবও ডিজাইন করতে পারবা, খুবই ইজি জিনিস। তাহলে আমাদের মোমেন্ট সম্পর্কে আইডিয়া হলো। এখন প্রশ্ন আসে যেখানে ধরো আমি এখন আরেকটু সিম্পল করার জন্য শুধু এতটুকু নিয়ে অ্যানালাইসিস করি, কারণ এটা আর এটার অ্যানালাইসিস করা একই কথা। এর ভিতরে দেখো যে তিনটা মোমেন্টের মধ্যে সবচেয়ে বড় মোমেন্ট হচ্ছিল এইটা। তো তুমি তিনটা জায়গায় আলাদা আলাদা ডিজাইন করবা, বাট এই যে ম্যাক্সিমাম মোমেন্টটা, এই ম্যাক্সিমাম মোমেন্টটা দিয়ে তোমাকে চেক করতে হবে এই যে তুমি এখানে একটা মিনিমাম স্ল্যাব থিকনেস ধরে আসছো সেটা কি ফ্লেক্সারালি এডিকুয়েট কিনা, যেটা তোমরা বিমের ডেপথের ক্ষেত্রেও ইউএসডি মেথড বা ডাব্লিউএসডি মেথড বোথ সাইডে আসলে চেক দিয়ে আসছো। তো সেটা আমরা ফার্স্টে করি যে ইফেক্টিভ ডেপথ আমরা চেক দিব। কেউ কি কিছু বলছিল? জি স্যার, একটা কোশ্চেন। হ্যাঁ বলো। আগের পেজে যে স্যার কোএফিসিয়েন্ট গুলো ছিল স্যার, এগুলো কি মানে সব ক্ষেত্রে ফিক্সড? মানে স্যার আমাদের ধরেন ক্লিয়ার স্প্যান একটা 14 ফিট আর একটা 15 ফিট থাকে, না, তখন সব কি? ক্ষেত্রে কন্ডিশনটা একটু ভালো করে বুঝতে হবে। এটা বলা হচ্ছে যে অলমোস্ট ইকুয়াল, ঠিক আছে? এটা বলা থাকে না যে ইকুয়াল স্প্যান হইলেই সত্য, অলমোস্ট ইকুয়াল। তার মানে ধরো এটা ধরো 15 ফিট, এটা ধরো 18 ফিট, এখন এটা তুমি অলমোস্ট ইকুয়াল ধরতে পারো। এটা হচ্ছে সিম্পলিফাইড। তুমি যদি অ্যাকচুয়াল অ্যানালাইসিস করো হয়তোবা এখানে 24 আসছে, তুমি 15 আর 15 জন্য যখন করলা, যখন 18 করবা তখন হয়তোবা এটা ডাব্লিউএল স্কয়ার বাই 24 না আসে, একটু কম বা বেশি আসতে পারে। এটা হচ্ছে সিম্পলিফাইড হ্যান্ড ক্যালকুলেশনের জন্য আসলে এটা করা, ঠিক আছে? তো বলা হচ্ছিল যে অলমোস্ট ইকুয়াল। এখন অলমোস্ট ইকুয়ালের ডেফিনেশনটা ক্লিয়ার ভাবে বলা থাকে না যে কত পর্যন্ত তুমি আসলে যেতে পারবা, ভ্যারিয়েশনটা কতটুকু। সো এটা তোমার ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট ইউজ করে তুমি চিন্তা করবা যেটা আসলে করা যায় কিনা। আর হ্যান্ড ক্যালকুলেশন এগুলো আমরা যেটা করতেছি এখানে বেসিক্যালি আমরা, তোমরা যখন ডিজাইন করবা দেখবা যে সবাই সফটওয়্যার বেসড ডিজাইনই করে, বাট সফটওয়্যার যে তোমাকে কারেক্ট রেজাল্ট দিচ্ছে সেটা চেক করার জন্য তুমি এই সিম্পলিফাইড ওয়েটা পরবর্তীতে ব্যবহার করতে পারো, যে ডাব্লিউএল স্কয়ার বাই 24 আশেপাশে আসা উচিত, হয়তো একটু বেশি বা একটু কম, কিন্তু এই রেঞ্জের মধ্যেই আসবে। সো এই অর্ডারটা ধরার জন্য আসলে এগুলা পরবর্তীতে তোমাদের কাজে লাগবে, হ্যান্ড ক্যালকুলেশন গুলা। কারণ এত বড় বড় গুলা আসলে হ্যান্ড ক্যালকুলেশন করে ডিজাইন করা সম্ভব না, ঠিক আছে? আর মানে স্যার যদি শুধুমাত্র ক্যান্টিলিভার স্ল্যাব থাকে তখন হচ্ছে মানে ক্যান্টিলিভার স্ল্যাবের ইয়া দিয়ে ওখানে এরকম 3 ভাগ করে ভাগ নিয়ে নিব? না, ক্যান্টিলিভারের ক্ষেত্রে তোমার জেনারেলি কি হবে, একটা ক্যান্টিলিভারের ক্ষেত্রে তো আমরা জানি যে ডাব্লিউএল স্কয়ার বাই 2, তাই না? জি স্যার। সো একটা ক্যান্টিলিভার যদি শুধু একটা ক্যান্টিলিভার থাকে, তুমি যেটা বলতেছো যে একটা ক্যান্টিলিভার স্ল্যাব আছে, তাহলে এটার ক্ষেত্রে তো ইজি ডাব্লিউএল স্কয়ার বাই 2। তো মানে ওই একটা দিয়ে করতে হবে এরকম আর কি 3 ভাগ করা দরকার? তোমার কোশ্চেন হচ্ছিল যে তুমি 3 জায়গাতে করবা কিনা এইটাকে ভাগ করে। জি স্যার, জি স্যার। না, তখন হচ্ছিল ম্যাক্সিমাম মোমেন্টের জন্য তুমি ভাগ করো। এখানে আমরা কেন 3টার জন্য করতে যাচ্ছি, কারণ এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। তো এটার রিইনফোর্সমেন্ট আর এটার রিইনফোর্সমেন্ট তো কমপ্লিটলি ভিন্ন না, আবার এটার রিইনফোর্সমেন্ট কমপ্লিটলি ভিন্ন। সেই কারণে আমরা 3টার জন্য করতেছি। আর তোমার যদি এটা সবই পজিটিভ মোমেন্ট হতো, যদি ওটা পসিবল না, হাইপোথেটিক্যালি ধরো সবই পজিটিভ হতো, তাহলে তুমি ম্যাক্সিমামটার জন্য করে ফেলতা, কোনো সমস্যা ছিল না। এখানে তো সবই নেগেটিভ মোমেন্ট আসবে, তাই না? তো এখানে ম্যাক্সিমামটার জন্য তুমি ডিজাইন করে দিতে পারো। আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে ইফেক্টিভ ডেপথটা চেক দিই, যে আমাদের যতগুলা মোমেন্ট ছিল সবগুলা থেকে ম্যাক্সিমাম হচ্ছিল 6.43 কিপ ফিট পার ফিটটা আমি লিখতে ভুলে গেছি, কিপ ফিট পার ফিট। এখন এটার জন্য আমি চেক দিব হচ্ছিল যে ডেপথ এডিকুয়েট আছে কিনা। এখন ডেপথ জানার জন্য আমাদের যে ফর্মুলা, তোমরা এগুলো অলরেডি ডিরাইভ করে শিখে আসছো আমাদের সায়েন্স ক্লাসে, যে ডি এর রিকোয়ার্ড হইলে ওটা আমরা কতটুকু মোমেন্ট আসতেছে সেটা থেকে বের করতে পারি। তো এখানে আমাদের রো এর ভ্যালু লাগে, যে কত পার্সেন্ট আসলে রিইনফোর্সমেন্ট দিলাম। তো এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে আমরা যদি ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্টও ইউজ করি তাহলে ডেপথটাও রিকোয়ার্ড কিনা। তো রো ম্যাক্স এর ইকুয়েশন তোমরা জানো সবাই, যে 0.85 বেটা 1 এফসি প্রাইম বাই এফ ওয়াই ডিভাইড ইন্টু হচ্ছিল এপসিলন ইউ ডিভাইডেড ইউ প্লাস টি। সো এখানে সবগুলা ভ্যালুই আমাদের জানা আছে। এটা হচ্ছিল বেটা 1 এর ভ্যালু, বেটা 1 এর ভ্যালু 60 কেএসআই এর জন্য 0.85। আচ্ছা, এফসি প্রাইম এফ ওয়াই জানি, এগুলা এপসাইলন ওয়াই সম্পর্ক তোমাদের আইডিয়া এখন থাকার কথা। এটা হচ্ছে হলো কংক্রিট স্ট্রেন, কংক্রিট আলটিমেট স্ট্রেন। তার মানে কংক্রিট যখন কম্প্রেশন ও ক্র্যাশিং হয় তখন যে
আলটিমেট কম্প্রেশন স্ট্রেনটা হয় সেটা, আর এপসাইলন টিটা হচ্ছে আমরা 0.004 ধরি, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের রো ম্যাক্স এর ইকুয়েশন ছিল। এই রো ম্যাক্স এর ইকুয়েশনটা যদি আমরা বসাই তাহলে রো ম্যাক্স আসে হচ্ছে 0.021। তো এই ডি রিকোয়ার্ড যেটা ইকুয়েশনটা আছে এখানে দেখো সবই আমাদের এখন জানা থাকবে, তাহলে এম জানা আছে, রো জানা আছে, এফ ওয়াই, বিটা শুধু একটু মাথায় নিতে হবে। বি যখন আমরা ইউজ করব আমরা কিন্তু একটা স্ট্রিপের জন্য করতেছি, তার মানে আমাদের বি ইকুয়াল টু হবে হচ্ছে 12 ইঞ্চি, 12 ইঞ্চির স্ট্রিপের জন্য, তাহলে বিটা হচ্ছে আমাদের 12 ইঞ্চি। তো আর বাকি যেগুলো আছে সব ইনফরমেশনই আমরা মোটামুটি ডিসকাস করা হয়ে গেল। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি, আচ্ছা এখানে 12 দিয়ে মাল্টিপ্লাই করা আছে, এটা একটু খেয়াল করো, এটা হচ্ছে কি ফিটে যেহেতু আছে সব ইঞ্চিতে আছে নিচে, আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করে নিয়েছি। তো এটা আলটিমেটলি আসছে 2.63 ইঞ্চ। তার মানে এই ম্যাক্সিমাম মোমেন্টটা নিতে হলে ম্যাক্সিমাম যদি রিইনফোর্সমেন্টও আমি প্রোভাইড করি তার মানে প্রায় 2.5 ইঞ্চির মতো একটা ডেপথ লাগবে। এখন আমরা কত প্রোভাইড করলাম, আমরা প্রোভাইড করছিলাম হচ্ছিল 6.5 টোটাল, তাহলে ডি প্রোভাইডেডটা আমাদের জন্য হবে 6.5 মাইনাস হচ্ছে কভার। আমরা লাস্ট দিন আলোচনা করে আসছিলাম যে কভার আমরা জেনারেলি 1 ইঞ্চ ধরি, তাহলে টি মাইনাস 1, তাহলে 5.5 ইঞ্চি হলো আমাদের ডি প্রোভাইডেডটা। তাহলে এই ডি প্রোভাইডেডটা আমাদের ডি রিকোয়ারমেন্ট থেকে মোটামুটি ভালোই বড় আছে, তার মানে আমরা যেই 6.5 ইঞ্চি থিকনেস দিয়েছি স্ল্যাবটা এটা ওকে আছে, এটা জেনারেলি ওকেই আসার কথা, খুব একটা ওইরকম ভাবে যে ওকে নট ওকে আসবে এরকম আসবে না। যদি নট ওকে আসে, যদি নট ওকে আসে সেই ক্ষেত্রে তোমাকে হচ্ছিল ডি প্রোভাইডেডটা চেঞ্জ করতে হবে, তার মানে তোমার যেটা রিকোয়ার আসতেছে এখান থেকে সেইটা নতুন ভাবে ধরতে হবে, ধরে আবার লোড ক্যালকুলেশন করে মোমেন্ট ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। বাট ইন জেনারেল মোস্ট অফ দা টাইম দেখবো যে আসলে ডি রিকোয়ারমেন্ট অনেক কম আসে, স্ল্যাবে মোমেন্ট মোটামুটি অনেকই কম আসে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কনক্লুড করলাম যেটা যে আমাদের ডি এর যে রিকোয়ারমেন্ট আছে সেটা ওকে আছে, সো এটা সমস্যা নাই। তাহলে আমরা এখন রিইনফোর্সমেন্ট ডিজাইনে চলে যেতে পারবো। রিইনফোর্স কেউ কি কিছু বলতে চাচ্ছ? জি স্যার। স্যার হ্যাঁ, বলুন। ওইখানে যে আমাদের মানে রিকোয়ারমেন্ট ছিল 2.63 ইঞ্চি, বাট আমরা এখানে দিচ্ছি 6.5 ইঞ্চি। হুম। মানে জিনিসটা আনইকোনমিক্যাল এর দিকে চলে যাচ্ছে না, মানে অনেকখানি তো আচ্ছা। 4 ইঞ্চির মতো বড় দিচ্ছে একটা বড় এরিয়া জুড়ে। আচ্ছা ঠিক আছে, এখন এই ক্ষেত্রে ওই যে লাস্টের দিন আমি যখন আলোচনা করছিলাম এই কারণে আমি ডিটেইলস আলোচনা করছিলাম যে আমরা যখন ডিজাইন করব দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে ডিজাইন করব, একটা হচ্ছে স্ট্রেংথের পয়েন্ট অফ ভিউ থেকে আর একটা হচ্ছে সার্ভিসিবিলিটির পয়েন্ট অফ ভিউ থেকে। সো স্ট্রেংথের পয়েন্ট অফ ভিউ হচ্ছে এইটা যে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রেংথ আমার 2.63 ইঞ্চ প্রয়োজন, বাট আমার ডি প্রোভাইডেড কোনটা, এইটা এইটা হচ্ছে সার্ভিস কন্ডিশনের জন্য লাগবে। তার মানে স্ট্রেংথের পয়েন্ট অফ ভিউ থেকে তোমার 2.5 ইঞ্চি দিলেই মোর দ্যান এনাফ তোমার যে মুভমেন্ট আসছে, বাট সার্ভিস কন্ডিশন যদি তুমি চিন্তা করবো তখন সার্ভিস কন্ডিশনের জন্য তোমার 5.5 ইঞ্চি দিতে হচ্ছে, আদারওয়াইজ তুমি ডিফর্মেশন কন্ট্রোল করতে পারবে না। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে এটা দিতে হচ্ছে। এটা তুমি আনইকোনমিক্যাল যেটা বলতে চাচ্ছ সেটা পরে আসবে, যদি এটা ধরো এখন মিনিমাম আমার 5.5 দরকার, আমি ধরো এখন কথার কথা যে 10 ইঞ্চি দিচ্ছি, সেটা ইকোনমিক্যাল না আনইকোনমিক্যাল সেই প্রশ্নটা আসবে, বাট সার্ভিস কন্ডিশন আমাকে অবশ্যই স্যাটিসফাই করায় নিতে হবে, ঠিক আছে। সো সার্ভিস কন্ডিশনের পয়েন্ট অফ ভিউ থেকে এটা আনইকোনমিক্যাল হবে না। আর ফার্স্ট প্রায়োরিটি হচ্ছিল স্ট্রেংথ যাতে ভেঙে পড়ে না যায়, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছিল যে সার্ভিস কন্ডিশন যাতে এটা ইউজেবল কন্ডিশন থাকে, থার্ড কন্ডিশন হচ্ছিল ইকোনমি, ঠিক আছে। সো স্ট্রেংথ হচ্ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট যাতে ক্যাটাস্ট্রফিক কিছু না হয়, তারপরে যেটা আসলে ভেঙে পড়ে যাবে না কিন্তু ইউজেবল হবে কিনা সেটা দেখবে, তারপরে ইকোনমিতে যাবো। সো ওই দুই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের এটা 5.5 ইঞ্চি দিতে হচ্ছে। আচ্ছা এখন তাহলে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট কত। রিইনফোর্সমেন্টের আগে আমরা খুব বেসিক কিছু জিনিস জেনে নেই যে আমাদের মিনিমাম কতটুকু রিইনফোর্সমেন্ট দিতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা যেটা আলোচনা করে আসলাম যে 60 KSI এর জন্য 0.0018 এটা হচ্ছিল রেশিওটা, তাহলে এএস এর পরিমাণ কত হবে, এএস এর পরিমাণ হবে হচ্ছিল 0.0018 BT। সো এখানে জিনিসটা একটু মাথায় রাখো যে বিটি
পিটি হচ্ছে হলো বি 12 ইঞ্চি, আমরা যেহেতু এক স্ট্রিপের জন্য চিন্তা করতেছি, আর টি হচ্ছে হলো টোটাল থিকনেস। সো এটা বিমের সাথে গুলায় ফেলো না, বিমে কিন্তু এটা ইফেক্টিভ ডেপথ ছিল। সো এটা হলো টোটাল থিকনেস, তাহলে 0.001 ইন্টু বি ইন্টু হচ্ছে টি, 0.14 ইঞ্চি স্কোয়ার আসে। তাহলে এই এত ইঞ্চি স্কোয়ার কত ফিটে দিতে হবে, আমরা 12 ইঞ্চির জন্য ধরতেছি, তার মানে পার ফিটে এই রিইনফোর্সমেন্টটা দিতে হবে। এটা হলো মিনিমাম রিইনফোর্সমেন্ট টেম্পারেচার আর শ্রিঙ্কেজের জন্য। আর ম্যাক্সিমাম স্পেসিং বলা ছিল আমাদের 3 টাইমস অফ হাইট, আর হচ্ছে 18 ইঞ্চি, যেটা তোমাদের ওখানে 450 mm ছিল। তাহলে আমাদের 3টি হচ্ছে হলো 3 ইন্টু 6.5, তাহলে এটা বুঝতেই পারতেছো যে 18 ইঞ্চির চেয়ে বেশি আর 18 ইঞ্চি। সো এই দুইটার থেকে যেটা মিনিমাম সেটা আমরা এখানে কনসিডার করব, তার মানে ম্যাক্সিমাম স্পেসিংটা আমি দিতে পারবো 18 ইঞ্চি। এই দুইটা ইনফরমেশন আমি ফার্স্টে বের করে নেব ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট বের করার আগে। এখন আমরা হচ্ছে হলো 3 জায়গায় ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট বের করছিলাম। একটা হচ্ছে যে ইন্টেরিয়র সাপোর্টে, ইন্টেরিয়র সাপোর্টে আমাদের 6.43 মোমেন্ট প্রয়োজন ছিল পার ফিটে। তাহলে আমরা এখান থেকে এএস এর পরিমাণটা বের করে ফেলবো। তাহলে এএস ইকুয়াল টু আমরা জানি কি এমইউ ডিভাইডেড 0.9 FY ইনটু ডি মাইনাস এ বাই 2। এখানে এ যেহেতু আমরা জানি না, এ ইকুয়াল টু 1 ইঞ্চ ধরে ট্রায়াল দিব। তো ট্রায়াল দিলে আমাদের আসতেছে হলো 0.29 ইঞ্চি স্কোয়ার পার ফিট। আর এখানে 12 দিয়ে মাল্টিপ্লাই জাস্ট করা হয়েছে হলো তোমার ফিটের থেকে ইঞ্চিতে কনভার্ট করার জন্য। তাহলে 0.29 ইঞ্চি স্কোয়ার পার ফিট, এটা হলো যদি আমি কম্প্রেশন জোনটা 1 ইঞ্চ অ্যাসিউম করি। তো ফার্দার রিফাইন করার জন্য আমি এই স্টিল রেশিও ইউজ করে, সরি স্টিলের কোয়ান্টিটিটা ইউজ করে আবার হচ্ছিল কম্প্রেশন জোন এ বের করবো। এ ইকুয়াল টু হচ্ছিল ASFY ডিভাইডেড 0.85 FC প্রাইম ইন্টু বি। সো এখানে AS যেটা আমরা বের করলাম সেটাই চলে আসবে, সরি এখানে অনেক একটু হবে, 2.9 হওয়ার কথা। তো এখানে বি যেটা আছে, বিটা আবারও সেই কন্ডিশন, বিটা হচ্ছিল 12 ইঞ্চি হবে, তাহলে বি ইকুয়াল টু 12 ইঞ্চি হওয়ার কথা। তো এর ভ্যালু আমরা পাচ্ছি হলো 0.42 ইঞ্চি, তার মানে আমরা ধরছিলাম 1 ইঞ্চ, বাট আমরা পাচ্ছি হলো 0.42 ইঞ্চ। এটাকে যদি ফার্দার তুমি আবার ওই 0.42 ইঞ্চ ধরে ট্রায়াল দাও, তাহলে এক সময় যেয়ে দেখবে যে এটা কনভার্স করে যাবে, এটা কাছাকাছি চলে আসবে দুইটাই। তো 0.29 এর জায়গায় 0.27 আসছে পরের ট্রায়ালে, তুমি যদি 0.42 ইঞ্চ ধরে ক্যালকুলেট করো। তো এটা যখন দেখবা যে 0.29 0.27, তার মানে খুবই কাছাকাছি আসছে, ওইখানে যে তুমি স্টপ করে দিবা, আর তোমার ট্রায়াল দিতে হবে না। এখন ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট আসলে হচ্ছে 0.27 ইঞ্চি স্কোয়ার পার ফিট। আমাদেরকে বলা হচ্ছিল যে আমাদেরকে মিনিমাম টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট দিতে হবে হচ্ছে 0.14 ইঞ্চি স্কোয়ার পার ফিট। তার মানে এটা মিনিমাম রিইনফোর্সমেন্ট থেকে বড় আছে, তার মানে এটা আমরা দিতে পারবো, তার মানে এটা ওকে আছে। আচ্ছা, এখন এই যে রিইনফোর্সমেন্টটা, এই রিইনফোর্সমেন্টটা আমরা বের করলাম হচ্ছিল এরকম একটা 12 ইঞ্চির স্ট্রিপের জন্য। তাহলে 12 ইঞ্চির স্ট্রিপের আমি যদি চিন্তা করি যে 12 ইঞ্চি স্ট্রিপে আমি এই রিইনফোর্সমেন্টটা দিব, কিভাবে দিব? এখন এইখানে আমাকে বলা হচ্ছিল ধরো 0.27 ইঞ্চি স্কোয়ার পার ফিট, তার মানে এই 12 ইঞ্চিতে আমি 0.27 ইঞ্চি স্কোয়ার রিইনফোর্সমেন্ট দিব। তো আমরা তো আসলে এইভাবে দিতে পারি না রিইনফোর্সমেন্ট, যে 12 ইঞ্চিতে কতটুকু রিইনফোর্সমেন্ট দিব, তারপরে 12 ইঞ্চিতে আবার কতটুকু রিইনফোর্সমেন্ট দিব, এইভাবে আসলে ক্যালকুলেট করা যায় না। বেটার আমরা একটা কাজ করতে পারি যে আমরা যে রিইনফোর্সমেন্টটা দিব সেই রিইনফোর্সমেন্টের স্পেসিংটা বের করতে পারি। তাহলে স্পেসিংটা কিভাবে বের করা যায়? ধরে নিলাম যে আমি নাম্বার 4 বার ইউজ করব, তাহলে নাম্বার 4 বারের এরিয়া হচ্ছে 0.20 ইঞ্চি স্কোয়ার। তাহলে আমরা জাস্ট ঐকিক নিয়মে যদি চিন্তা করি যে 0.27 রিইনফোর্সমেন্ট লাগবে হচ্ছে কতটুকুতে পার ফিটে, তার মানে 12 ইঞ্চিতে লাগবে। তার মানে 1 ইঞ্চি স্কোয়ার কোথায় লাগবে? স্বাভাবিকভাবেই 12 ডিভাইডেড হচ্ছে 0.27। তার মানে আমরা যেহেতু দিচ্ছি হলো 0.2, 0.2 যদি আমি দিতে যাই তাহলে 0.2 ইঞ্চি স্কোয়ার আমি কতটুকুতে দিব? তাহলে
0.2 0.27 মাল্টিপ্লাইড হচ্ছিল 12। তার মানে এই যে ডিস্টেন্সটা বের হচ্ছে, এটা একটা ডিস্টেন্স বের হবে। এই ডিস্টেন্সটাকেই আমরা জেনারেলি এস দিয়ে রিপ্রেজেন্ট করি, যে স্পেসিং। সো এখন আমি ঐকিক নিয়মে দেখাই দিলাম, বাট এখন থেকে তোমাদের এটা এইভাবে করতে হবে, মুখস্থ হিসেবে ধরে নাও। মানে এটা তুমি বারবার ঐকিক নিয়মে করতে পারবে না। স্পেসিং এর জন্য আমরা যেটা তাহলে করব, যে প্রোভাইড নাম্বার 4 এট দ্য রেট, কত স্পেসিং এ যেই বার তুমি প্রোভাইড করবা সেটার রিইনফোর্সমেন্ট মাল্টিপ্লাইড হচ্ছিল 12 ডিভাইডেড হচ্ছিল 0.27। তাহলে 12 তো কনস্ট্যান্ট সবার জন্যই, যে আমরা প্রতি ইউনিট স্ট্রিপের জন্য চিন্তা করতেছি। 12 ইন্টু যেই বার আমরা দিব তার এরিয়া ডিভাইডেড হচ্ছিল আমার যতটুকু প্রয়োজন। তাহলে আমি স্পেসিংটা পেয়ে যাব যে প্রতি 8.8 ইঞ্চি পর পর আবার নাম্বার 4 রিইনফোর্সমেন্ট দিতে হবে। সো এটার মিনিং হচ্ছিল, ফিজিক্যাল মিনিং হচ্ছিল এরকম, যে প্রতি 8.8 ইঞ্চি দূরে দূরে আমার হচ্ছিল নাম্বার 4 বার দিতে হবে। এটাই হচ্ছিল এটার মিনিং। আচ্ছা, তোমাদের কি ক্লাস টাইম শেষ হয়ে গেছে? এরপরে কি ক্লাস আছে? শুনতে পাচ্ছ? ক্লাস নেই স্যার। আচ্ছা, তাহলে আমি কি আর 5 মিনিট নিয়ে শেষ করে দিব? আদারওয়াইজ আবার নেক্সট ক্লাসে চলে যেতে হবে। ইয়েস বা নো কিছু একটা বলো, সেই অনুযায়ী যাব আমি। আচ্ছা, এটা শেষ করি আগে, তোমার বলবা না কিছু, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছিল 8.5 ইঞ্চি পর পর আমাদের হচ্ছিল নাম্বার 4 বার দিতে পারবো। তো এখানে স্পেসিংটা জেনারেলি যেহেতু ওয়ার্কাররা এখানে ইনভলভ থাকবে, কাজ করবে, এটা কখনোই পসিবল না যে 8.8 ইঞ্চ পরে পরে দেওয়াটা। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, সেফ সাইডে থাকার জন্য এটাকে রাউন্ডিং করবো হচ্ছিল লোয়ার রাউন্ডিং। এটা খুব ভালো করে মাথায় নাও, এটা কিন্তু হায়ার রাউন্ডিং করা যাবে না। সো এটা লোয়ার রাউন্ডিং করবা। সো লোয়ার রাউন্ডিং এর ক্ষেত্রে 0.5 ইঞ্চিতে লোয়ার রাউন্ডিং করবে, তাহলে 8.5 ইঞ্চ। আর এটা প্র্যাকটিক্যালি তুমি যদি 8.5ও দেখতে চাও, এটাও আসলে খুব একটা ভালো নাম্বার না, হয়তো বা 8 ইঞ্চ বেটার হয় অ্যাপ্রোচ হিসেবে। তার মানে আমরা 8.5 ইঞ্চি বা 8 ইঞ্চি তুমি যেটাই ধরো, কোনো সমস্যা নেই, আমরা কন্টিনিউয়াসলি দিয়ে যাব। এবং আমাদেরকে চেক করতে হবে যে এই যে স্পেসিংটা আসলো, এই স্পেসিংটা যাতে কোনোভাবেই ম্যাক্সিমাম স্পেসিং থেকে বড় না হয়। তার মানে এটাকে অবশ্যই আমাকে এস ম্যাক্স থেকে ছোট হইতে হবে। যদি ছোট হয় তাহলে আমি সেটা ব্যবহার করতে পারবো না, আমাকে সরাসরি 18 ইঞ্চি ব্যবহার করতে হবে। সো এটা আমাদের ওকে আছে। এই হচ্ছে না আমাদের ফার্স্ট যে রিইনফোর্সমেন্টটা ইন্টেরিয়র ইন্ডে, সেটা আমাদের এখানে আসলো। তো যাই হোক, আমরা পরবর্তী দিনে আর বাকি যতটুকু আছে সেটা শেষ করে এটা ডিটেইলিংটা দেখবো। সো সমস্যা নাই, আমরা নেক্সট দিনে ক্লাস নেব, ঠিক আছে?